আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষার কম খরচে সেরা অনলাইন কোর্স। কারণ তোমরা এই কোর্সে 1300+ রেকর্ডেড ভিডিওস পাবে, 300+ চ্যাপ্টার এখানে কভার করা আছে। টোটাল কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে 950+, যেটা ডব্লিউবিসিএস পরীক্ষার কিন্তু 100% সিলেবাস কভার করা আছে এই কোর্সের মধ্যে। এবং এখানে আরও যে সমস্ত ফিচার্সগুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা ভালো করে যদি ফলো করো, ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স এক্সামের জন্য অন্য কিছু আর ফলো করতে হবে না। এখানে আমরা 4টে সাবস্ক্রিপশন মডেলে তোমাদেরকে এনরোলমেন্ট করানো হচ্ছে। তোমরা ডিটেলস যদি জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ভালো করে ফলো করো, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো চলো আজকের যে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে যে ক্লাসটি নেওয়া আছে সেটা আমরা শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো অলরেডি তোমরা জানো যে জেনারেল সায়েন্স ফর ডব্লিউবিসিএস এর উপরে আমাদের 1000 এমসিকিউর একটা সিরিজ চলছিল। তো আজকে সেই সিরিজের 11th নাম্বার সেট নিয়ে আলোচনা করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন আছে তোমাদের জন্য, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকজন ভালো করে কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত তোমাদের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট লাগবে সেগুলো যদি পারো একটু খাতায় নোট ডাউন করে রেখো। ক্লিয়ার? প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সপ্লেনেশন দিয়ে তোমাদেরকে বোঝানো হবে। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। আ ম্যান প্রেশার মোর ওয়েট অন আর্থ অ্যাট ড্যাশ পজিশন। একটি মানুষ যখন মানে কোন সময় পৃথিবীর উপরে সব থেকে বেশি প্রেশার সে এক্সার্ট করবে, কোন সময়? সিটিং পজিশন, স্ট্যান্ডিং পজিশন, লাইং পজিশন অথবা নান অফ দিস। তো আমরা জানি প্রেশারের যে ফর্মুলা P = F/A, ঠিক আছে? এরিয়া যত কম হবে ফোর্স তত বেশি হবে, আর তার সেখানে কি হবে, তোমার প্রেশারটাও বেশি হবে। সিটিং পজিশনে কি হচ্ছে, এরিয়াটা স্ট্যান্ডিং পজিশন থেকে একটু বেশি, আর লাইং পজিশনে কি হচ্ছে, এরিয়াটা স্ট্যান্ডিং পজিশন থেকেও বেশি। তাহলে স্ট্যান্ডিং পজিশনে কি হচ্ছে, এরিয়াটা কম হবে, প্রেশারটা কি হবে, তোমার বেশি হবে, ফোর্সটা বেশি হবে, প্রেশারটা তোমার কি হবে, বেশি হবে। ঠিক আছে? প্রেশার ইজ অলওয়েজ ইকুয়ালস টু pressure is directly proportional to the force and inversely proportional to the area. ক্লিয়ার? তাহলে প্রেশার কখন বেশি হবে সেটা হচ্ছে স্ট্যান্ডিং পজিশনে। ক্লিয়ার? একটু এক্সপ্লেনেশনে দেখে নাও। A man pressure more weight on earth at standing position. When there is more surface area, the weight will be distributed equally all over the surface area. তাহলে যদি মনে করো একটা মানুষ যদি লেইং পজিশনে থাকে, তাহলে ওর যে প্রেশারটা, ওর যে ওয়েটটা কী হবে, পুরো এরিয়াটার মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করে যাবে। আর যখন স্ট্যান্ডিং পজিশনে থাকবে তখন কী হবে, একটু পজিশনে শুধু পায়ের পজিশনটা একটু এরিয়াটা কভার করবে, সেখানে কি পায়ের উপরে কিন্তু পুরোপুরি প্রেশারটা সেটা মানে পুরোপুরি যে ওয়েটটা সেটা পড়বে, ফোর্সটা কী হবে তোমার এখানে বেশি হবে। ক্লিয়ার? পার্টিকুলার একটা পয়েন্টে ফোর্সটা বেশি হবে আর সেই কারণে কি প্রেশারটা সেখানে বেশি হবে। বুঝে গেল? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে। দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ ইউরিয়া ইজ ফাউন্ড ইন ড্যাশ। সব থেকে বেশি কনসেন্ট্রেশন অফ ইউরিয়া কোথায় পাওয়া যায়? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে হেপাটিক ভেন। ক্লিয়ার? একটু দেখে নিন এক্সপ্লেনেশনটা। হেপাটিক ভেন ইজ আ ব্লাড ভেসেল কনসার্নড উইথ দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ ইউরিয়া। অ্যাজ লিভার ব্রেক ডাউনস অ্যামাইনো অ্যাসিড ইন্টু ইউরিয়া, দ্য ভেন্স এমার্জিং ফ্রম লিভার উইল হ্যাভ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইউরিয়া উইদিন দেম। তাহলে হেপাটিক ভেন কোথায় আছে? এটা হচ্ছে কিন্তু লিভারের কাছে আছে। হেপাটিক ভেন কিন্তু লিভারের কাছে আছে, আর লিভারের কাছে থাকার কারণে কি হয়, লিভার কি করে, অ্যামাইনো অ্যাসিডটাকে ব্রেকডাউন করে, ঠিক আছে, ইউরিয়াতে। আর সেই আশেপাশে যে সমস্ত ভেন্সগুলো আছে তার মধ্যে হেপাটিক ভেন আছে। তো হেপাটিক ভেনে কিন্তু সব থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইউরিয়া কিন্তু সেখানে পাওয়া যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিনিগার? খুব কমন কোয়েশ্চেন, ভিনিগারের কেমিক্যাল নেম কি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো এক্সপ্লেনেশন দেখানো কি আছে। অ্যাসিটিক অ্যাসিড সিস্টেম্যাটিক্যালি নেমড ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের একটি নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইজ অ্যান অ্যাসিডিক কালারলেস লিকুইড অ্যান্ড অর্গানিক কম্পাউন্ড উইথ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ CH3COOH। অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH। ক্লিয়ার? Vinegar is no less than 4% acetic acid by volume, making acetic acid as a main component of vinegar apart from water and other traces of element.
তাহলে ভিনিগার যেটা জেনারেলি আমরা ইউজ করি তোমার খাবারে বা কোনো প্রিজারভেটিভ হিসাবে ইউজ করি ভিনিগার, তার মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কিন্তু আছে হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড, 4% কিন্তু অ্যাসিটিক অ্যাসিড আছে বাই ভলিউম, ঠিক আছে। আর এটা হচ্ছে কিন্তু ভিনিগারের মেন কম্পোনেন্ট। তার পাশে ওয়াটার এবং আদার কিছু এলিমেন্টস থাকে, কিন্তু মেন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ভিনিগারে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড CH3COOH। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, ভেক্টর অফ কালা আজার ইজ, কালা আজারের ভেক্টর কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে স্যান্ড ফ্লাই। স্যান্ড ফ্লাই হচ্ছে কালা আজারের ভেক্টর। তো একটু এক্সপ্লেনেশন দেখে নাও কি আছে। কালা আজার ইজ কজড বাই বাইটস ফ্রম ফিমেল ফ্লেবোটোমেইন স্যান্ড ফ্লাইজ, দ্য ভেক্টর অর ট্রান্সমিটার অফ লেশমেনিয়া প্যারাসাইট। The sandflies feed on animals and humans for blood which they need for developing their eggs. তো কালা আজার কীভাবে কজড হয় বা কীভাবে ছড়ায় সেটা হচ্ছে ফিমেল ফ্লেবোটোমাইন যে স্যান্ডফ্লাইজগুলো হয় তাদের কামড়ানোর জন্য কিন্তু কালা আজার রোগটি হয়। ক্লিয়ার? এই ধরনের যে স্যান্ডফ্লাইজ এরা কিন্তু অ্যানিমালস এবং হিউম্যানদের উপরে ফিড করে, তাদের ব্লাডগুলোকে সাক করে যাতে তাদের মধ্যে যে এগসগুলো থাকে সেগুলোকে ডেভেলপিং করার জন্যে। ক্লিয়ার? তো কালা আজারের যে মেন যে ভেক্টর সেটা হচ্ছে স্যান্ডফ্লাই। আর কোন ধরনের স্যান্ডফ্লাই? সেটা হচ্ছে ফিমেল ফ্লেবোটোমাইন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, ইফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার অফ আ সাবস্টেন্স দেন ইট ইজ আ ড্যাশ। যদি একটা কোনো জিনিসের, ঠিক আছে, কোনো জিনিসের যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে যদি ইনক্রিজ করি উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার, তাহলে সেই সাবস্টেন্সটা কিসে পরিণত হবে? সঠিক উত্তরে যাবে অপশান বি, সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর। কোনো যদি একটা কন্ডাক্টিভিটি বা কোনো একটা কন্ডাক্টিং সাবস্টেন্সকে যদি তার মধ্যে থেকে যদি ইলেকট্রিক কন্ডাক্টিভিটিটাকে যদি ইনক্রিজ করি, তার সাথে যদি টেম্পারেচারটাকেও যদি ইনক্রিজ করি, তাহলে সেই সাবস্টেন্সটা কিন্তু সেমি কন্ডাক্টর রূপে সেটা টার্ন করবে। ক্লিয়ার? একটু এক্সপ্লেনেশন দেখে নাও। অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস দ্য ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইনক্রিজেস significantly. This is because extra electrons are excited from the valence band to the conduction band, due to which the number of free electron increases. তাহলে এখানে জিনিসটা বোঝার কি আছে, দেখো যখন টেম্পারেচারটাকে ইনক্রিজ হচ্ছে তাহলে কি সেখানে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেটা আছে সেটাও কিন্তু সিগনিফিকেন্টলি ইনক্রিজ করছে। তো এখানে কি বলেছে, যখন টেম্পারেচারটা ইনক্রিজ করা হচ্ছে তার সাথে সাথে কিন্তু ক্যারিয়ার কনসেন্ট্রেশনটাও কিন্তু ইনক্রিজ হচ্ছে সিগনিফিকেন্টলি। ক্লিয়ার? এটা রিজন হচ্ছে কি, এক্সট্রা যে ইলেকট্রনসগুলো আছে সেগুলো কি হচ্ছে, এক্সাইটেড হয়ে কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে সেটা কন্ডাকশন ব্যান্ডে সেটা কিন্তু জাম্প করছে। ক্লিয়ার? ডিউ টু উইচ দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইনক্রিজেস। আর যে কারণে কিন্তু নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস কিন্তু ইনক্রিজ করছে। টেম্পারেচারটা ইনক্রিজ করার সাথে সাথে ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করার সাথে সাথে কিন্তু আর কি কারণে ইনক্রিজ করছে সেটা হচ্ছে এক্সট্রা যে ইলেকট্রনসগুলো আছে সেগুলো কিন্তু এক্সাইটেড হয়ে কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে সেটা কন্ডাকশন ব্যান্ড সেটা জাম্প করছে। আর জাম্প করার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন কিন্তু ইনক্রিজ করছে। ক্লিয়ার? আর এই জন্যই কিন্তু যদি কোনো সাবস্টেন্সের যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে যদি ইনক্রিজ করা হয় তার সাথে সাথে যদি টেম্পারেচারটাকেও যদি ইনক্রিজ করা হয় সেই সাবস্টেন্সের, তাহলে সেটা কিন্তু সেমি কন্ডাক্টর রূপে সেটা টার্ন করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, খুব ইজি কোশ্চেন। দ্য লংগেস্ট বোন অফ হিউম্যান বডি ইজ, হিউম্যান বডিতে মানব শরীরে সব থেকে লম্বা হাড় কোনটি? কারেক্ট অ্যান্সার এই অপশন এ, সেটা হচ্ছে ফিমার। ক্লিয়ার? তো এক্সপ্লেনেশনে দেখে নাও কি আছে। The femur is the largest bone in human body in vertebrates with 4 legs such as dogs and horses. The femur is found only in the rear legs, but most measure the femur is one of the strongest bones in the body. তো ফিমার হচ্ছে লার্জেস্ট বোন হিউম্যান বডিতে, এবং অনেক ভার্টিব্রেটস আছে যারা 4 লেগ ভার্টিব্রেট, তাদের মধ্যেও কিন্তু ফিমার আছে। সেটা কোথায়? রিয়ার লেগসে। ঠিক আছে, রিয়ার লেগসে তাদের ফিমারটি পাওয়া যায়। আর এটা কিন্তু দাবি করা হয় যে সব থেকে স্ট্রংগেস্ট যদি বোনস হয় শরীরের মধ্যে সেটা হচ্ছে কিন্তু ফিমার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে,
which of the following one of the following is the tallest bird? এগুলোর মধ্যে সবথেকে tallest bird কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন ডি, সেটা হচ্ছে অস্ট্রিচ। অস্ট্রিচ হচ্ছে সবথেকে tallest bird। ক্লিয়ার? এটা দেখে নিয়ে আপনি the largest living bird is the ostrich. From the plains of Africa and Arabia, a large male ostrich can reach a height of 2.8 meter, weighing over 156 kg. তো সবথেকে লার্জেস্ট লিভিং বার্ড সেটা হচ্ছে কিন্তু অস্ট্রিচ। এটা কিন্তু আফ্রিকা, অ্যারেবিয়া এই সমস্ত জায়গায় কিন্তু এটা পাওয়া যায়। একটা মেল অস্ট্রিচ কিন্তু প্রায় 2.8 মিটার লম্বা হতে পারে, তাদের ওজন প্রায় 156 কেজি কিন্তু ওজন হতে পারে তাদের। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, অ্যান অর্গানিজম উইচ ক্যান মনিটর এয়ার পলিউশন ইজ। কোন অর্গানিজম এয়ার পলিউশনকে মনিটর করতে পারে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে লিচেন্স। ক্লিয়ার? তো এক্সপ্লেনেশনে দেখো কি আছে, লিচেন্স ক্যান বি ইউজড অ্যাজ এয়ার পলিউশন ইন্ডিকেটর স্পেশালি অফ দ্য কনসেন্ট্রেশন অফ সালফার ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। তো লিচেন্স জেনারেলি বলা হয় লিচেন্সকে অ্যাজ আ পলিউশন ইন্ডিকেটর, স্পেশালি সালফার ডাইঅক্সাইড যদি কনসেন্ট্রেশনটা যদি অ্যাটমসফিয়ার যদি বেড়ে যায়, লিচেন্স সেটা কিন্তু ইজিলি ডিটেক্ট করতে পারে। তাই জন্য লিচেন্সকে বলা হয় এয়ার পলিউশন মনিটর অথবা পলিউশন ইন্ডিকেটর। দিস মেক্স লিচেন্স ন্যাচুরাল ইন্ডিকেটার্স অফ এয়ার পলিউশন। বিশেষ করে সালফার ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটাকে কিন্তু তারা ইজিলি প্রেডিক্ট করতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, গ্রোথ অফ দ্য বেবি ইন দ্য ইউট্রাস ইজ ফাউন্ড ইউজিং ড্যাশ। ইউট্রাসের মধ্যে যদি বেবির গ্রোথ হয় তো সেটা কি দিয়ে ডিটেক্ট করা যায়? সঠিক উত্তরে যাবে অপশন সি, আল্ট্রাসাউন্ড। ক্লিয়ার? এক্সপ্লেনেশনে দেওয়া কি আছে, আল্ট্রাসাউন্ড ইজ আ টেকনিক দ্যাট ইউজেস সাউন্ড ওয়েভস টু শো দ্য পিকচার অফ বেবি ইন দ্য ফিটাস। Echoes from the waves are analyzed by computer to produce of a moving or still picture called sonogram on a screen. It works by bouncing sound waves of the developing fetus. This technique is also known as sonography. তো অ্যাকচুয়ালি এখানে কি হয়, আল্ট্রাসাউন্ড হচ্ছে একটা টেকনিক যেখানে সাউন্ড ওয়েভস ইউজ করা হয় ইউট্রাসের মধ্যে যে বেবিটা থাকে সেই বেবিটার একটা পিকচার কালেক্ট করা, কম্পিউটার স্ক্রিনে একটা পিকচার যাতে কালেক্ট করা যায়, অ্যানালাইজ করা যায়। তো সে কারণে সাউন্ড ওয়েভস দিয়ে কিন্তু বেবির পিকচারটাকে সেটা অ্যানালাইজ করা হয়। ক্লিয়ার? এখানে যে প্রসেসটা কাজ করে সেটা হচ্ছে কি, সাউন্ড ওয়েভসগুলোকে সেন্ড করা হয়, সেগুলোকে বাউন্স ব্যাক করে সাউন্ড ওয়েভস ফর্ম হয়, আর সেই সাউন্ড ওয়েভসটাকে কিন্তু কম্পিউটার স্ক্রিন বা মনিটরে সেটাকে দেখানো হয়। সেখান থেকে কিন্তু বেবির যে ফিটাসের ইউট্রাসের মধ্যে যে বেবিটা আছে তার একটা পিকচার বা একটা অ্যানালাইসিস করা হয়, আর এই টেকনিকটাকে বলা হয় কি, সোনোগ্রাফি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হানি দ্যাট হ্যাজ হাই কনসেন্ট্রেশন অফ সুগার ডাজ নট ডিকে বিকজ। হানিতে কি আছে, হানিতে কিন্তু সুগারের কনসেন্ট্রেশনটা কিন্তু প্রচুর হাই, সেটা কিন্তু তাও কিন্তু সেটা নষ্ট হয় না। সেটির রিজন কি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ক্যানট সার্ভাইভ in an active state in the solution of high osmotic strength as water is drawn out. তো ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি হানি কি হচ্ছে, হানিতে কিন্তু প্রচুর পরিমাণে, হানিতে বলা যায় কিন্তু জলের পরিমাণটা খুবই কম, ঠিক আছে, ওয়াটারটা কিন্তু একদমই কম, সে কারণে কিন্তু সলিউশনটা কিন্তু হাই অসমোটিক স্ট্রেংথ আছে, আর এই কারণে কিন্তু কোনো ব্যাকটেরিয়া এখানে সার্ভাইভ করতে পারবে না। ক্লিয়ার? তো এক্সপ্লেনেশনে দাও কি আছে, হানি দ্যাট হ্যাজ হাই কনসেন্ট্রেশন অফ সুগার does not decay because bacteria cannot survive in an active state in a solution of high osmotic strength as water is drawn out. তো হানির থেকে কিন্তু জলটা বের করে নেওয়া হয়, বের করে নেওয়া হওয়ার কারণে কিন্তু হানির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হাই অসমোটিক স্ট্রেংথ হয়, আর এই হাই অসমোটিক স্ট্রেংথের জন্য কিন্তু কোনো ব্যাকটেরিয়া সেখানে সার্ভাইভ করতে পারবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, the biological decomposition of organic substances in waste under controlled condition known as। বায়োলজিক্যাল ডিকম্পোজিশন, অর্গানিক সাবস্ট্যান্সের যদি বায়োলজিক্যাল ডিকম্পোজিশন করা হয় আর সেটা যদি একটা কন্ট্রোল কন্ডিশনে যদি করা হয় তো সেটাকে জেনারেলি কি বলা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে কম্পোস্টিং। কম্পোস্টিংয়ের ডেফিনেশন বা কম্পোস্টিংয়ের মানে হচ্ছে
অর্গানিক সাবস্ট্যান্সকে বায়োলজিক্যাল ডিকম্পোজিশন করা আন্ডার কন্ট্রোলড কন্ডিশন, এটাকে বলা হয় কম্পোস্টিং। দ্য বায়োলজিক্যাল ডিকম্পোজিশন অফ অর্গানিক সাবস্ট্যান্সেস ওয়েস্ট in a waste under controlled condition is known as composting. Clear? Next question আর কি আছে, of all microorganisms the most adaptable and versatile are dash, সব থেকে অ্যাডাপ্টেবল এবং ভার্সেটাইল এগুলোর মধ্যে কোন মাইক্রো অর্গানিজমটি? সঠিক উত্তর হবে অপশনটি, সেটা হচ্ছে ভাইরাসেস। ভাইরাসেস জেনারেলি কিন্তু মরে না, ভাইরাসেস তুমি কিন্তু ডিস্ট্রয় করা যাবে না। যখনই ভাইরাস ফেভারেবল কন্ডিশন পাবে সেটা কিন্তু অ্যাক্টিভ স্টেটে চলে আসবে। নর্মালি কী হয়, ভাইরাস ডরমেন্ট স্টেটে থাকে, যখনই তারা ফেভারেবল কন্ডিশন পায় সেটা কিন্তু অ্যাক্টিভ স্টেজে চলে আসে। একটু দেখে নাও, ভাইরাসেস আর মাইক্রো অর্গানিজম দ্যাট ক্যান লিভ বোথ ইন লিভিং অ্যান্ড লিভিং সিস্টেম বিকজ অফ ইটস সেলুলার স্ট্রাকচার, সো দে আর মোস্ট অ্যাডাপ্টেবল অ্যান্ড ভার্সেটাইল ইন নেচার। ভাইরাসেস হচ্ছে এমন ধরনের মাইক্রো অর্গানিজম, তারা কিন্তু লিভ ইন বোথ লিভিং অ্যান্ড লিভিং সিস্টেম, দুটোর মধ্যেই তারা কিন্তু এক্সিস্ট করতে পারে। তাদের সেলুলার স্ট্রাকচারটা এমনভাবেই তৈরি করা, তারা কিন্তু সব জায়গায় তারা এক্সিস্ট করতে পারে। যদি মনে করো আমি বলি আমার শরীরে কোনো ভাইরাস নেই, সেটা কিন্তু ভুল। যখনই মনে করো আমার শরীরের ভাইরাসের যে সমস্ত ফেভারেবল কন্ডিশনগুলো আছে সেগুলো যদি তারা ভাইরাস যদি পেয়ে যায়, তারা কিন্তু ডরমেন্ট স্টেজে আছে এখন ভাইরাসটি, সেটা কিন্তু অ্যাক্টিভ স্টেজে চলে যাবে। ভাইরাস কিন্তু সিডের মতন, গাছের বীজের মতন। গাছের যে বীজ হয় সেটা যদি তুমি নর্মাল এমনি যদি রাখো, তাহলে সেটা কিন্তু প্ল্যান্টস গ্রো করে না। যখনই সেটা যদি মাটিতে পুঁতে দাও, প্রপার অ্যামাউন্ট অফ সানলাইট, এয়ার আর ওয়াটার যদি পায়, সেটা কিন্তু গাছে পরিণত হয়। সেম ভাইরাসও, সিড যেমন ডরমেন্ট স্টেটে থাকে, ভাইরাসও কিন্তু ডরমেন্ট স্টেটেই থাকে। যখনই তারা ফেভারেবল কন্ডিশন পাবে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, বিসিজি ভ্যাকসিন ইজ ইউজড অ্যাগেন ড্যাশ, বিসিজি ভ্যাকসিন কার অ্যাগেনস্টে ইউজ করা? সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি, সেটা হচ্ছে টিউবারকুলোসিস। ব্যাসিলাস ক্যালামাইড-গুইরিন ভ্যাকসিন ইজ এ ভ্যাকসিন প্রাইমারিলি ইউজড অ্যাগেনস্ট টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসের আগেনস্টে কিন্তু বিসিজি ভ্যাকসিন ইউজ করা হয়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, হিট ইজ ট্রান্সমিটেড ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার থ্রু দ্য অ্যাকচুয়াল মোশন অফ মলিকিউলস ইন ড্যাশ। এখানে তোমাদেরকে আমি জিনিস একটা বলে দিই, কন্ডাকশন আর কনভেকশনের মধ্যে যদি এখানে বলা আছে কি অ্যাকচুয়াল মোশন, মলিকিউলস যদি অ্যাকচুয়াল মোশন হয় তাহলে সেটা হয়ে যাবে কনভেকশন। ঠিক আছে, মলিকিউলসগুলি একটা জায়গায় যদি থাকে, সেখান থেকে যদি একটা মলিকিউলস হিট হওয়ার পর আরেকটা মলিকিউলস হিট হয়, আরেকটা মলিকিউলস হিট হয়, এভাবে যদি যায় উইদাউট মুভিং যদি হয়, তাহলে সেটা হয়ে যাবে কি কন্ডাকশন। তাহলে এখানে বলেছে কি মলিকিউলসগুলো কী হচ্ছে, মোশনে আছে, তাহলে সেটা হয়ে যাবে কি কনভেকশন। ঠিক আছে, মোশনে থাকলে কিন্তু সেটা হয় কনভেকশন। ক্লিয়ার? একটু দেখে নিই ব্যাপারে, heat is transferred from higher temperature to lower temperature by actual movement of molecules by a process that is higher temperature molecules have higher energy and move about to reach molecules with lower temperature and transfer the energy to them. This process is known as convection. তো এখানে কি হয়, হায়ার টেম্পারেচারে যে সমস্ত মলিকিউলসগুলো আছে সেই মলিকিউলসগুলো কি ইজিলি ট্রান্সফার হয় লোয়ার টেম্পারেচার মলিকিউলসের কাছে, আর সেভাবেই তারা কিন্তু হিটটাকে একের পরে মানে হিটটাকে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে তারা ট্রান্সফার করে। এই কমপ্লিট প্রসেসটা হচ্ছে কি কনভেকশন। কারণ কনভেকশনে কি হয়, মলিকিউলসগুলো হায়ার কনসেন্ট্রেশন বা হায়ার হিট টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে তারা মুভ করে, বাট কন্ডাকশনে কিন্তু সেটা হয় না। কন্ডাকশনে কিন্তু কোনো মলিকিউলস কিন্তু মুভ করে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, কোয়াশেরকর অ্যান্ড বেরিবেরি আর ড্যাশ। তো কোয়াশেরকর এবং বেরিবেরি কি? তো এগুলো হচ্ছে অপশন বি, সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি ডিজিজেস। কোয়াশেরকর হচ্ছে তোমার প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজেস এবং বেরিবেরি হচ্ছে ভিটামিন B1 এর কিন্তু তোমার ডেফিসিয়েন্সি ডিজিজ। ক্লিয়ার? এক্সপ্লেনেশনে দেওয়া কি আছে, কোয়াশেরকর occurs because of deficiency of protein in the diet. Patients are requested to take milk and egg, while beriberi is caused due to the deficiency of thiamine. ঠিক আছে, কোয়াশেরকর হচ্ছে ডেফিসিয়েন্সি অফ প্রোটিন এবং বেরিবেরি হচ্ছে ডেফিসিয়েন্সি অফ থায়ামিন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, ইন আ ফুড চেইন দ্য সোলার এনার্জি ইউটিলাইজড বাই প্লান্ট ইজ অনলি ড্যাশ। ফুড চেনে প্লান্টের দ্বারা যে সোলার এনার্জিটাকে ইউটিলাইজ করা হয় সেটা কত শতাংশ? সঠিক উত্তরে যাবে অপশনে, সেটা হচ্ছে 0.1% অনলি। ইন আ ফুড চেইন দ্য সোলার এনার্জি ইউটিলাইজড বাই প্লান্ট ইজ অনলি 0.1%। তো ফুড চেনে, ঠিক আছে, প্লান্ট কত পার্সেন্ট সোলার এনার্জিটা ইউজ করে সেটা হচ্ছে মাত্র 0.1%। চলো নেক্সট কোশ্চেন কি আছে,
মাশরুম কাল্টিভেশন ইজ নট ইউজফুল ইন ড্যাশ। মাশরুম কাল্টিভেশন কিসের জন্য ইউজফুল হয় না? সঠিক উত্তর এ অপশন বি, বায়োলজিক্যাল কন্ট্রোল অফ ক্রপ ডিজিজেস। বায়োলজিক্যাল কন্ট্রোল অফ ক্রপ ডিজিজের ক্ষেত্রে কিন্তু মাশরুম কাল্টিভেশন ইউজফুল হয় না। ক্লিয়ার? এটা দেখে নিয়ে আপনি, মাশরুম কাল্টিভেশন ইজ ইউজফুল ইন বায়োগ্যাস প্রোডাকশন, রিসাইক্লিং অফ এগ্রিকালচারাল ওয়েস্ট অ্যান্ড প্রিভেনশন অফ ক্যান্সার। তো মাশরুম কাল্টিভেশন দিয়ে কিন্তু বায়োগ্যাস প্রোডাকশন করা যায়, এগ্রিকালচারাল ওয়েস্টগুলোকে রিসাইক্লিং করা যায় এবং ক্যান্সার থেকে প্রিভেন্ট করা যায়, কিন্তু বায়োলজিক্যাল কন্ট্রোল অফ ক্রপ ডিজিজেস কিন্তু এটা করা যায় না। তো সেটা হচ্ছে মানে মাশরুম কাল্টিভেশন কিন্তু বায়োলজিক্যাল কন্ট্রোল ফর ক্রপ ডিজিজের জন্য ইউজফুল না। ক্লিয়ার? বুঝা গেল? নেক্সট কোশ্চেন কি আছে, স্লিপার অ্যানিমেল কিউল ইজ এ কমন নেম ফর ড্যাশ। স্লিপার অ্যানিমেল কিউল কার কমন নেম? সঠিক উত্তর এ অপশন ডি, সেটা হচ্ছে প্যারামেশিয়াম। তো স্লিপার অ্যানিমেল কিউল হচ্ছে কমন নেম ফর সিলিয়েটেড প্রোটোজোয়ান, জেনেস হচ্ছে প্যারামেশিয়াম। এগুলোকে স্লিপার কেন বলা হয়? দ্য টার্ম স্লিপার ইজ ইউজ বিকজ দেয়ার শেপ ইজ লাইক স্লিপার। এদের যে শেপটা সেটা স্লিপারের মতন, এবং অ্যানিমেল কিউল টার্ম রিপ্রেজেন্ট দ্য মাইক্রোস্কোপিক অর্গানিজম। আর এবং অ্যানিমেল কিউল যে টার্মটা ইউজ করায় সেটার রিজন হচ্ছে অর্গানিজমগুলো মাইক্রোস্কোপিক। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ডরম্যান্সি পিরিয়ড অফ অ্যানিমাল ডিউরিং উইন্টার সিজন ইজ কল্ড ড্যাশ। উইন্টার সিজনে অ্যানিমালগুলো কিন্তু ডরম্যান্সি পিরিয়ডে যায়, সেটাকে জেনারেলি কি বলা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, হাইবারনেশন। বেশি শীত পড়ার কারণে কিন্তু অনেক অ্যানিমালস কিন্তু হাইবারনেট করে যায়। ক্লিয়ার? দ্য টার্ম হাইবারনেশন ইজ অফটেন লুজলি ইউজ টু ডিনোট এনি স্টেট অফ সাস্টেন ট্রপার ইনঅ্যাক্টিভিটি অর ডরমেন্সি দ্যাট অ্যান অর্গানিজম মেট এক্সিবিট। তো হাইবারনেশন হচ্ছে কি, অনেক অ্যানিমালস কী হয়, অনেক অ্যানিমালস তারা প্রচুর শীত পড়ার কারণে তারা কোথাও নিজেদেরকে হাইবারনেট করে যায়, 1-2 মাস তারা নিজেদেরকে হাইবারনেট করে যায়, কোনো অ্যাক্টিভিটি তারা করে না, ইনঅ্যাক্টিভ থাকে এবং তারা ডরমেন্ট স্টেজে চলে যায়। তো এই জিনিসটাকে বলা হয় কিন্তু হাইবারনেশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি ইজ কল্ড। ফোর্স এবং ভেলোসিটির প্রোডাক্টকে কি বলা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে পাওয়ার। ক্লিয়ার? জিনিসটা বুঝাই ফার্স্টে, পাওয়ার হচ্ছে কি পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, ঠিক আছে, ওয়ার্ক বাই টাইম, ঠিক আছে। ওয়ার্ক কি হচ্ছে, ওয়ার্ক হয়ে যাচ্ছে এফ ইন্টু এস বাই টি, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তো এফ এস বাই টি। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার এফটাকে যদি ভাঙি তাহলে কী হবে, এফ ইকুয়ালস টু এম এ ইন্টু এস বাই টি। ক্লিয়ার? তাহলে এটাকে লিখতে পারি আমরা এম এ এস বাই টি। ক্লিয়ার? তাহলে এম এ মানে কি, এম এ মানে হচ্ছে এফ, ফোর্স ইকুয়ালস টু এম এ, আর এস বাই টি ডিস্টেন্স বাই টাইম, সেটা হচ্ছে কি ভেলোসিটি। তাহলে লিখতে পারি পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি। তাহলে পি হচ্ছে কি পাওয়ার, ফোর্স হচ্ছে কি, এফ হচ্ছে ফোর্স আর ভি হচ্ছে ভেলোসিটি। তাহলে প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি সেটা হচ্ছে কি পাওয়ার। ডেরিভেশনটা বুঝতে পারলে? খুব সিম্পল, ভালো করে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, উইথ ইনক্রিজ অফ প্রেশার দ্য বয়লিং পয়েন্ট অফ সাবস্টেন্স ড্যাশ। প্রেশার যদি ইনক্রিজ করা হয়, বয়লিং পয়েন্ট, একটা সাবস্টেন্সের বয়লিং পয়েন্টটা কী হবে সেটাও কিন্তু ইনক্রিজ করে যাবে। প্রেশার যদি ইনক্রিজ করা হয়, বয়লিং পয়েন্টটা কিন্তু ইনক্রিজ করবে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, অ্যাজ এ প্রেশার applied to the liquid surface is increased, the energy needed to the liquid molecules to expand to the gas phase also increases. যদি প্রেশার যদি একটা লিকুইড সাবস্টেন্সের উপরে যদি প্রেশারটাকে যদি ইনক্রিজ করে দেওয়া হয়, তাহলে এনার্জিটাও ইনক্রিজ, মানে এনার্জিটাও কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি লাগবে সেই লিকুইডটাকে গ্যাস ফেজে ট্রান্সফার করার জন্যে। ঠিক আছে? তাহলে প্রেশার যদি ইনক্রিজ করা হয় তাহলে বয়লিং পয়েন্টটাও কিন্তু ইনক্রিজ হয়ে যায়। হেন্স আ হায়ার টেম্পারেচার ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য লিকুইড to the gas phase, so boiling point of liquid rises on increasing pressure. সেই কারণে যদি মনে করো তোমার যদি কোনো জিনিসে যদি প্রেশার যদি ইনক্রিজ করি, তাহলে সেটা নেক্সট ফেজে যখন সেটাকে ট্রান্সফার করা হবে, নেক্সট ফেজে যদি যখন এটাকে কনভার্ট করা হবে, সেটাকে কিন্তু টেম্পারেচারটাও প্রচুর পরিমাণে বেশি লাগবে। ক্লিয়ার? আর সে কারণেই যদি কোনো জিনিসের প্রেশার যদি ইনক্রিজ করা হয়, তার কিন্তু টেম্পারেচারটাও কিন্তু ইনক্রিজ করে যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, টোটাল নাম্বার অফ মাসেলস প্রেজেন্ট ইন আওয়ার বডিজ। আমাদের শরীরে
কতগুলো মাসেলস থাকে? সঠিক উত্তর হবে 640। এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেটলি 320 পেয়ার অথবা 640, এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেটলি। ক্লিয়ার? There are approximately 640 skeletal muscles with the typical human, and almost every muscle constitute one part of pair of identical bilateral muscles found on both sides, resulting approximately 320 pair of muscle. তো জেনারেলি একটা সাইডে 320 পেয়ার থাকে আর একটা সাইড 320 থাকে, তো সেম আরেকটা সাইডেও থাকবে। তো সে কারণেই জেনারেলি এস্টিমেট করা হয় যে 320 পেয়ার্স মানে হচ্ছে 640 অ্যাপ্রক্সিমেটলি মাসেলস থাকে মানুষের শরীরের মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, জন্ডিস ইজ আ ডিজিজ উইচ এফেক্টস ড্যাশ। জন্ডিস কোন জায়গাটা, জন্ডিস এর ডিজিজ সেটা কোন জায়গাটাকে এফেক্ট করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে লিভার। জন্ডিস হলে কিন্তু লিভার খারাপ হবার চান্সেস বেশি থাকে। এটা দেখে নিয়ে এর পরে, জন্ডিস ইজ ইয়েলো ডিসকালারেশন অফ দ্য স্কিন মিউকাস মেমব্রেন and the white is of the eye caused by increased amount of bilirubin in the blood. It is often seen in liver diseases such as hepatitis or liver cancer. তো জন্ডিস হচ্ছে কি, আমাদের যে স্কিন আছে সেই স্কিনটা কিন্তু একটা ইয়েলো ডিসকালারেশন হয়ে যায়। ঠিক আছে, স্কিন এবং মিউকাস মেমব্রেন যেগুলো থাকে এবং চোখগুলো কী হয়ে যায়, প্রচুর হোয়াইটস হয়ে যায়। ঠিক আছে, এগুলো কিন্তু কী কারণে হয়, ব্লাডের মধ্যে যদি বিলিরুবিনের যদি অ্যামাউন্ট যদি বেড়ে যায় সে কারণে কিন্তু জন্ডিস হওয়ার চান্সেস থাকে। আর জন্ডিস হলে কিন্তু যে জিনিসটা ফার্স্টে এফেক্ট করে সেটা হচ্ছে লিভার। লিভার থেকে আস্তে আস্তে সেটা কিন্তু হেপাটাইটিস হয় অথবা লিভার ক্যান্সার কিন্তু এটা পরিণত হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ফ্রম উইচ অফ দ্য ফলোয়িং ইজ কুইনাইন এক্সট্রাক্টেড। এগুলোর মধ্যে কুইনাইন কিসের সাথে এক্সট্র্যাক্ট, মানে কোন জিনিসের থেকে এক্সট্র্যাক্ট করা হয়? সঠিক উত্তরই অপশনে সিনকোনা। ক্লিয়ার? সিনকোনা প্লান্ট থেকে কিন্তু, সিনকোনা গাছে যে বার্ক হয় সে বার্ক থেকে কিন্তু কুইনাইন এক্সট্র্যাক্ট করা হয়। Quinine is a component of the bark of cinchona tree used to treat malaria from early 1600s. The bark of tree in this genus is a source of variety of alkaloids, the most familiar of which is quinine, an antipyretic, anti-fever agent. তো সিনকোনা গাছের যে বার্ক হয় সেই বার্ক থেকে কিন্তু কুইনাইন এক্সট্র্যাক্ট করা হয়, আর সেটা কিন্তু আর্লি 1600, ঠিক আছে, 1600 থেকে কিন্তু সেই জিনিসটাকে ইউজ করা হচ্ছে, আর কুইনাইন দিয়ে কিন্তু ম্যালেরিয়া ট্রিটমেন্ট করা হয়। ক্লিয়ার? তো আজকে শেষ প্রশ্ন এখানে কি আছে, অ্যাংলো নিউবেন ইজ আ ব্রিড অফ ড্যাশ। অ্যাংলো নিউবেন এটা কিসের ব্রিড? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে গোট। এক্সপ্লেনেশনে দেখে না কি আছে, দ্য অ্যাংলো নিউবেন ইজ আ ব্রিটিশ ব্রিড অফ ডোমেস্টিক গোট। It originated in the 19th century from crossbreeding between native British goats and mixed population of large lop-eared goat imported from India, the Middle East and North Africa. তো অ্যাংলো নিউবিয়ান হচ্ছে ব্রিটিশ ব্রিড, ডোমেস্টিক গোটের একটা ব্রিটিশ ব্রিড। এটা কিন্তু 19th সেঞ্চুরিতে ক্রস করা হয়েছিল কিসের সাথে, ব্রিটিশ গোটসের সাথে ক্রস করা হয়েছিল, যেগুলো ইম্পোর্ট, এবং যে সমস্ত যে লপ ইয়ার্ড গোটসগুলো ইম্পোর্ট করা হতো ইন্ডিয়া, মিডল ইস্ট, নর্থ আফ্রিকার থেকে, সেই সমস্ত গোটস সাথে ব্রিটিশ গোটসগুলোর সাথে একটা ক্রস করা হয়েছিল, সেখান থেকে কিন্তু একটা ব্রিটিশ ব্রিড ডোমেস্টিক গোট হয়েছিল, সেটার নাম হচ্ছে অ্যাংলো নিউবিয়ান। ক্লিয়ার? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই লার্জ pendulous ear and a convex profile. It has been exported to many parts of the world and is found in more than 60 countries. In many of them is known simply as Nubian. এই ধরনের গোটসগুলোর যার বিশেষত্ব হচ্ছে এগুলোর যে ইয়ার, কানগুলো কিন্তু পেন্ডুলিয়াস। ক্লিয়ার? এবং এই ধরনের গোটসগুলোকে এখন বিভিন্ন দেশে প্রায় 60খানা দেশে, 60খানা দেশে কিন্তু এক্সপোর্ট করা হচ্ছে, আর ম্যাক্সিমাম দেশে কিন্তু এগুলোকে নিউবিয়ান হিসাবে এগুলোকে জানা যাচ্ছে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25টা এমসিকিউ যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেক কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা হয়নি। অবশ্যই তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট লাগলো সেগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রেখো। ক্লিয়ার? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ থেকে ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল? তো ক্লাসটি আজকে আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট সায়েন্সের আরও এমসিকিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।